ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের কথা জানান। প্রধান বিচারপতির খাস কামরায় প্রায় ঘণ্টাব্যাপী তাদের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সিইসি জানান, জাতীয় সংসদ নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ সহ সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। আরও জানাচ্ছেন মিফতা গালিব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সাথে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতির ব্যক্তিগত কার্যালয়ে প্রায় ঘণ্টাব্যাপী একান্ত বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন সিইসি। তিনি জানান, নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে ৩০০ জন বিচারক চেয়েছে কমিশন। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটির যাতে ওনারা যেটা ডেপ্লয় করবেন আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে এই কাজটা যাতে ত্বরান্বিত করেন উনি, সেটা ওনাকে একটু রিকোয়েস্ট করেছে। সাক্ষাৎকালে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য বিচার বিভাগের সহযোগিতা কামনা করেন সিইসি। ইলেকট্রাল ইন্টারিয়াল কমিটির যে লোকজন দেওয়ার কথা আছে, ডেভেলপমেন্ট আছে, ওই ব্যাপার বলতে ওনারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নিবেন, কোনো অসুবিধা হবে না, এটা ইস্যুর করেছেন। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রথা অনুযায়ী বুধবার রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে সিইসি। সাক্ষাৎ শেষে চলতি সপ্তাহে নির্বাচনের তফসিল হতে পারে বলেও জানায় নির্বাচন কমিশন। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। আগামী কয়েকদিনের মধ্যেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, আন্দোলন পরিচালনা থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। দুপুরে প্রধান উপদেষ্টার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়, তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন পর্যন্ত যে কোনো ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, জনদুর্ভোগ সৃষ্টি করে এমন আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। যারা বেআইনিভাবে সভা সমাবেশে অংশ নেবেন তাদের আইনের আওতায় আনা হবে। মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর হয়। বর্তমানে এটি অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য। নির্বাচনের প্রভাব ফেলবে এমন কর্মকাণ্ড ছাড়া তফসিল ঘোষণার পরও মন্ত্রণালয়ের স্বাভাবিক সকল কর্মকাণ্ডই স্বাভাবিক নিয়মেই চলবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ও ডক্টর সালেউদ্দিন আহমেদ। জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে বলেও জানান তিনি। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। এ সময় বিদ্যুৎ উপদেষ্টা জানান, ৯১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ১২টি সোলার প্রজেক্টের অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা। সভা শেষে অর্থ উপদেষ্টা জানান, রমজানে নিত্যপণ্যের সরবরাহ ঠিক রাখতে চাল, ডাল সহ বেশ কিছু পণ্যের আমদানির অনুমোদন দেয়া হয়েছে। চাল আনার জন্য বলছি, তারপর আমরা মসুর ডাল বলেছি, এটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা রোজার আগে কিন্তু এগুলো প্রিপারেশন নিচ্ছি, মসুর ডাল সেজনের ব্যাপারে কিছুদিন পরে আমরা একটা নেব। শিক্ষা, আমরা পাঠ্যপুস্তক যেগুলো বাকি ছিল একেবারে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত কয়েকটা আমরা রিটেন্ডার করতে বলেছিলাম। পাঠ্যপুস্তকগুলি সবগুলো আমরা অ্যাপ্রুভ করেছি, আগেরগুলো, এবং আশা করি পাঠ্যপুস্তকগুলো এবার যথাসময়ে পাবো। হয়তো এই দিকটা দেখতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তফসিল ঘোষণার পর নির্বাচনে প্রভাব ফেলে এমন সিদ্ধান্ত ছাড়া বাকি সকল কার্যক্রমই স্বাভাবিক নিয়মে চলবে। একটা জিনিস আমাদের ধারণা কি, যে নির্বাচনের শিডিউল ঘোষণা সব বন্ধ হয়ে যাবে, এটা হয় না। ক্যাটাগরি যখন 3 মাস যখন ছিল সব বন্ধ হয়ে গেছে না, 1 মাস ওদের প্রস্তুতি 2 মাসের মধ্যে করেছে। আমাদের শুধু নির্বাচনকে প্রত্যক্ষভাবে ইনফ্লুয়েন্স যেটা করে সেটা আমরা করতে পারবো না। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানান, বৈঠকে অনুমোদিত ৯১৮ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 12টি সোলার প্রজেক্ট বাস্তবায়ন হলে বছরে 420 কোটি টাকা সাশ্রয় হবে সরকারের। এখানে যে 12টা প্রকল্প আছে, এই 12টা প্রকল্প প্রত্যেকটাতেই আমরা 2-3 সেন্ট করে দাম পার কিলোওয়াট আওয়ার 2-3 সেন্ট করে দাম কম পেয়েছি, এবং এর ফলে সার্বিকভাবে 1 বছরে 420 কোটি টাকা সাশ্রয় হবে এই বিদ্যুৎ কেনা থেকে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।
আগামী নির্বাচনে যে সকল রাজনৈতিক দল অংশ নেবে বিএনপি ছাড়া তাদের কারোই দেশে এগিয়ে নেবার ট্র্যাক রেকর্ড নেই বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের সমর্থনে আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে মানুষের মৌলিক চাহিদা পূরণে সব ধরনের পদক্ষেপ নেওয়ার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা এবং দুর্নীতির লাগাম টেনে ধরতেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। বাংলাদেশ গড়ার পরিকল্পনা শীর্ষক মতবিনিময় সভায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তারেক রহমান নেতাকর্মীদের দেশের মানুষের কাছে দলের পরিকল্পনা তুলে ধরতে নির্দেশনা দেন। মাহবুব সৈকতের রিপোর্ট। বাংলাদেশ গড়ার পরিকল্পনার শীর্ষক বিএনপির কর্মশালা। অংশ নেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং ওলামা দলের নেতাকর্মীরা। আপনি হয়তো জেলা প্রেসিডেন্ট সেক্রেটারি হবেন। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে কর্মশালায় যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আপনাদের আগামী বিএনপি সরকার শুধু শিক্ষিত মাই নয়, একজন শিক্ষিত মায়ের সাথে স্বাবলম্বী মা আমরা গড়ে তুলতে চাই। আগামী নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো পরীক্ষিত সক্ষমতা কেবল বিএনপিরই রয়েছে বলে দাবি জাতীয়তাবাদী দলের শীর্ষ এই নেতার। দেশকে সামনে এগোনোর ট্র্যাক রেকর্ড, জাতিকে স্বাবলম্বী করে গড়ে তোলার ট্র্যাক রেকর্ড বিএনপির আছে। আর যতগুলো রাজনৈতিক দল আছে যারা আগামী নির্বাচনে পার্টিসিপেট করতে চায়, আর কার এরকম পরিকল্পনা আপনারা গত এক বছরে দেখেছেন বা শুনেছেন বা জেনেছেন? হ্যাঁ, অনেকে অনেক কিছু বলেছেন, এইভাবে করবেন, দেশকে গড়ে তুলবেন, স্বাবলম্বী করবেন, সেইভাবে করবেন, কিন্তু ডিটেল প্ল্যানিং একমাত্র বিএনপির আছে। ডিটেল প্ল্যানিং আর কারো নেই। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি সহ কঠোর হাতে দুর্নীতির লাগাম টানারও প্রতিশ্রুতি দেন বিএনপির এই নীতি নির্ধারক। আমরা যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে এবং দেশের আইন শৃঙ্খলাকে আমাদের ঠিক রাখতে হবে। জনসমর্থন পেতে নেতাকর্মীদের বিএনপির দেশ গড়ার পরিকল্পনা নিয়ে জনগণের দোরগোড়ায় যেতেও নির্দেশনা দেন তারেক রহমান। প্রত্যেককে নিয়ে টিম করে করে মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে, ঘরে ঘরে যেতে হবে। এর আগে কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন দলের একাধিক নেতা। তারেক রহমান। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। মত পার্থক্যের কারণে ২৪-এর গণঅভ্যুত্থানের ত্যাগ যেন বৃথা না যায়, সেজন্য সবাইকে ঐক্যে ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র জনগণ হতে দেবে না বলেও মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাজধানীর পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইলিয়াস মাতবরের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক ডক্টর মাহবুব উল্লাহ ও তার স্ত্রী সালমা আলো প্রণীত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন এই অনুষ্ঠান। আমরা একটা মুক্ত, স্বাধীন, সার্বভৌম, সুখী, সমৃদ্ধশালী, গণতান্ত্রিক, জনগণের বাংলাদেশ দেখতে চাই। গণতান্ত্রিক বাংলাদেশ বৈষম্যহীন অর্থনীতি ও আধিপত্যবাদ বিরোধী রাষ্ট্র ও সমাজ গঠনে ভূমিকা রেখেছেন ডক্টর মাহবুব উল্লাহ বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৪-এর জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, আসুন, সাইফুল ভাইও বলেছেন, আমরা সবাই মিলে সেই বিজয়টাকে সুসংহত করি। আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু সেই মত পার্থক্য যেন আমাদের যে আশা, আমাদের যে স্বপ্ন, এই যে ছেলেগুলো প্রাণ দিয়েছে তাদের যে আত্মাহুতি যেন বৃথা না যায়, আমরা আমাদের স্বপ্নকে যেন বাস্তবায়িত করতে পারি। অন্যদিকে রাজধানী ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এক আলোচনা সভায় নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র জনগণ হতে দেবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। একটা জরিপের রিপোর্ট বের হয়েছে, সেখানে প্রশ্ন করা হয়েছিল বেশি আসন এই নির্বাচনে কে পাবে, কোন দল। শতকরা ৬৬% উত্তরদাতা বলেছে বিএনপি। হতাশ হয়ে, নিরাশ হয়ে কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতেই পারে, কিন্তু যে জনগণ তাদের মন স্থির করে ফেলেছে তারাই ষড়যন্ত্রকে সফল হতে দেবে না। একই অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে তার দল। সমাজ রাষ্ট্রে দুর্নীতি বিস্তৃত, আমরা যদি দুর্নীতিমুক্ত একটি সরকার গঠন করতে পারি, তাহলে তরুণ হোক, প্রৌঢ় হোক আর বৃদ্ধ হোক, তার পরিবার যখন হাসপাতালে যাবে সে ভোগান্তির মধ্যে পড়বে না। কারণ রাষ্ট্র দায়িত্ব হচ্ছে
একজন ভুক্তভোগীকে তার সর্বোচ্চ সেবা প্রদান করা। বিএনপি যদি সরকার গঠন করে তো বিএনপি প্রথম যে যুদ্ধ বা জেহাদ যেটা হবে সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সন্ধ্যায় গুলশানে ডেলিগেশন অব দ্য ইউরোপিয়ান ইউনিয়ন টু বাংলাদেশের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এই তথ্য জানান। আমির খসরু বলেন, ইউরোপীয় ইউনিয়ন দেশে সুষ্ঠু নির্বাচন চায় এবং বিএনপিও চায় শান্তিপূর্ণ স্থিতিশীল পরিবেশ। তিনি জানান, ইইউ সবসময়ই দেশে যেন গণতন্ত্র সুষ্ঠুভাবে বিরাজ করে সেই প্রত্যাশা করে এসেছে। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের বিএনপি ক্ষমতায় আসলে আগামী দিনে কি ধরনের সম্পর্ক তারা চাই, তাদের সাথে আমাদের সম্পর্কটা কি হতে পারে সেটাও আলোচনায় আসছে। নির্বাচন যত এগোবে তত আমরা মনে করি লেভেল প্লেইং ফিল্ড আরও নিশ্চিত হবে। একটা সময়ের তো ব্যাপার আছে। এই মুহূর্তে আমাদের কোনো শঙ্কা নেই, আমরা সামনের দিকে এগোচ্ছি। আমরা তো অনেক কিছু, আমি আগেও বলেছি বারবার একটা কথা, অনেক কিছুর সাথে আমরা দ্বিমত পোষণ করেও এগিয়ে যাচ্ছি। একটা কারণে যে আমরা বাংলাদেশে কোনো সাংঘর্ষিক রাজনীতি দেখতে চাই না। আমরা একটা সহনশীল পরিবেশ চাই, একটা শান্তিপূর্ণ অবস্থান দেখতে চাই। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে আজ জর্জিয়া থেকে ঢাকায় আসছে না এয়ার অ্যাম্বুলেন্স। এদিকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় বিদেশ নেয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি মেডিকেল বোর্ড। 80 বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। গত 23 নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হলে ফুসফুসের সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকেই হাসপাতালে রয়েছেন তিনি। এদিকে রবিবার রাতে খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে। এতে তার রিপোর্ট স্বাভাবিক বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। তবে শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও সেটা এখনো বিমান ভ্রমণের জন্য উপযুক্ত নয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সংস্কার নিয়ে কোনো রাজনৈতিক দল কথা বলছে না, কিভাবে ক্ষমতায় আসবে সেটি নিয়ে ব্যস্ত বিএনপি ও জামায়াত। বিকেলে রাজধানীতে জাতীয় যুব শক্তির জাতীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, সামনের নির্বাচনে নিছক কোনো ক্ষমতার পরিবর্তন হওয়ার কথা ছিল না, একমাত্র লক্ষ্য হওয়ার কথা ছিল সংস্কার। কিন্তু নির্বাচনকে শোডাউনের নির্বাচনে পরিণত করা হয়েছে। শুধু ভোটের হিসাব নিকেশ দিয়ে রাজনীতির গতিপথ নির্ধারণ সম্ভব নয় বলে মন্তব্য করেন আখতার হোসেন। বাংলাদেশে আমরা যে সংস্কার প্রস্তাবনাগুলো চেয়েছিলাম তা কতটুকু বাংলাদেশে গৃহীত হবে বা না হবে, সেই পয়েন্ট অফ ভিউ থেকে যে গণভোটটা অনুষ্ঠিত হবে সেটাও কিন্তু এই নির্বাচনের একটা পার্ট। যে মানুষেরা 24-এর অভ্যুত্থানে জীবন দিয়েছেন, তারা যে নতুন সংস্কারের বাংলাদেশ দেখতে চেয়েছিল, সেই সংস্কারের কথা বিএনপি জামাত কোনো দল তাদের আলোচনার মধ্যে আর প্রধান করে তুলছেন না। তারা কিভাবে ক্ষমতা দখল করবেন, কিভাবে ক্ষমতায় আসবেন, শুধুমাত্র সেই ধরনের বুদ্ধি পরামর্শ, সেই ধরনের আয়োজনগুলোর সঙ্গে তারা নিজেদেরকে সম্পৃক্ত রেখেছেন। রাষ্ট্রীয় নগ্ন কায়দায় মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে শেখ হাসিনা এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় 22তম সাক্ষী হিসেবে জবানবন্দি দিতে এসে সাংবাদিকদের কথা বলেন তিনি। এদিকে আওয়ামী লীগ আমলে আয়না ঘরে গুম নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা ও সাবেক বর্তমান সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী 14 ডিসেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এসএমআরএফ রিপোর্ট। 2024 সালের 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। 2 হাত প্রসারিত করা সাইদকে গুলি করার ভিডিও সারা দেশে তোলপাড় সৃষ্টি করে। আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় মঙ্গলবার 22তম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তুলে ধরেন আন্দোলনের প্রেক্ষাপট। মন্ত্রীদের সাথে আমরা মিটিং প্রত্যাখ্যান করি, 1 ঘন্টা পর আমাদের সামনে দিয়েই 3 জন মন্ত্রী বের হয়ে যায়, অর্থাৎ আমরা কোনো মিটিং করি নাই। ওই দিন রাতেই মিটিং করাতে ব্যর্থ হয়ে আমাদেরকে
মৎস্য ভবনের সামনে সেফ হাউসে, সেখানে আমাদের সারা রাত ভোর ব্যাপী আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, আমাদেরকে চাপ প্রয়োগ করা হয়, পরিবারকে জিম্মি করা হয়, যার যা স্থানীয়ভাবে ছাত্রলীগ দিয়ে পরিবারকে হেনস্থা করা হয় এবং আমাদেরকে মিটিংয়ে যেন আমরা বসি সেটির জন্য আমাদের চাপ প্রয়োগ করা হয়। 15 জুলাই এবং 17 জুলাই এই 2 দিন হামলা করা হয়। এই বিষয়গুলো নিয়ে আমরা সেখানে ডিটেইল আমরা কথা বলেছি, আমরা ঘটনাকে সেখানে বর্ণনা করেছি। শেখ হাসিনা আমলে নগ্নভাবে মিডিয়াকে নিয়ন্ত্রণ করার কথাও বলেন হাসনাত আব্দুল্লাহ। সেদিন আমাদের পদ্মা থেকে আবার সেফ হাউসে নিয়ে যাওয়া হয় এবং সেফ হাউসে গিয়ে দেখি আমরা সেখানে যা যা বলেছিলাম সেগুলোকে কেটে দিয়ে বিকৃতভাবে শুধুমাত্র দাবিগুলো উপস্থাপন করা হয় এবং সেখানে বারবার করে প্রচারিত হতে থাকে আমরা নাকি মিটিং করে আন্দোলন প্রত্যাহার করে ফেলেছি, যেটি খুবই দুঃখজনক। এবং সেদিন আমরা সর্বপ্রথম আমরা রাষ্ট্রীয় নগ্ন কায়দায় মিডিয়াকে নিয়ন্ত্রণ করার যেই নাটক মঞ্চস্থ হয়েছে সেটির আমরা শিকার হই, সেটির আমরা ভিকটিম হই। এই পর্যন্ত হচ্ছে এরপরে সেদিন আমাদের সেখান থেকে আবার আমাদেরকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়। এদিকে আওয়ামী লীগ শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম করে নির্যাতনের ঘটনায় আটক 3 সেনা কর্মকর্তার অব্যাহতি চেয়ে শুনানি করেন তাদের আইনজীবীরা। এই মামলায় শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে 14 ডিসেম্বর অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেবেন ট্রাইব্যুনাল 1। কোর্ট সামগ্রিক বিষয় বিবেচনা করে আগামী 14 ডিসেম্বর চার্জ ফ্রেমিং এর বিষয়ে আদেশ দেওয়ার জন্য দিন নির্ধারণ করেছে। 14 ডিসেম্বর 2025 আমার প্রত্যাশা অনুযায়ী 4টে অফেন্সের 3টি অফেন্স থেকে নির্দোষভাবে ডিসচার্জ পাবো, এই আমার প্রত্যাশা। ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় 14 ডিসেম্বর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়। SM আরিফ, মাই টিভি, ঢাকা। বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু মন্ত্রণালয় করার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। এবছর নারী জাগরণের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ 4 জন নারী রোকেয়া পদক পেয়েছেন। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। নারী শিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এবছর 4 জন নারী পেলেন বেগম রোকেয়া পদক। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে 4 জনের হাতে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পদক পাওয়া 4 নারী হলেন রুহানা রাকিব, কল্পনা আক্তার, নাবিলা ইদ্রিস ও ঋতুপর্ণা চাকমা। বাংলাদেশে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের 145তম জন্মদিন এবং 93তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বেগম রোকেয়ার স্বপ্ন ছিল সমাজে নারী পুরুষ সমান মর্যাদা আর অধিকার নিয়ে বেঁচে থাকবে। সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়তেই কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই মহিষী নারীর আত্মা আজকে শান্তি পাবে। তিনি যে কল্পনা করেছিলেন, তার ইমাজিনেশনে তিনি যেই সমাজ চিন্তা করেছিলেন, যে আদর্শে বেগম রোকেয়া আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছিলেন, অতি চমৎকারভাবে তুলে ধরেছিলেন তার বক্তব্যে, তার লেখায়। আজকে যে 4 জন পুরস্কার পেলেন, যারা রোকেয়ার সেই পথে আমাদের জাতিকে তুলে দিল, এগিয়ে দিল, আমরা ভাগ্যবান, আমরা ভাগ্যবতী। ডক্টর ইউনূস বলেন, নারী শিক্ষা প্রতিষ্ঠা, ক্ষমতায়ন, ভোটাধিকারের লড়াইয়ের জন্য ঘুণে ধরা সমাজে বিপ্লবী চিন্তা করেছিলেন বেগম রোকেয়া। ভবিষ্যতের জন্য তার সব চিন্তা ছিল সমাজ ঘিরেই। যে কল্পনা শক্তি তার সাহিত্যে সে প্রকাশ করেছে, যে ভবিষ্যৎ চিন্তা সে করেছে, কাজে সেই উত্তেজনা, সেই চেতনা নিয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়ে উঠুক। তাদেরকে সামনে রেখে তারা যে পথ আমাদেরকে দেখালো, দুনিয়ার সামনে উঁচিয়ে ধরল, সেই পথ আমরা দ্রুত যেন নিয়ে যাই। আর কিছু না পারলেও বেগম রোকেয়ার মতো অন্তত পরিবর্তনের স্বপ্ন দেখতে সকলের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, প্রযুক্তির এ যুগে সকল জরাজীর্ণতা ভেঙে নারীদেরকে আরো এগিয়ে যেতে হবে। বেগম রোকেয়া কদ্দূর এগিয়ে দিয়ে গেছে, আমরা অনেক দূর নিয়ে যাব। আর কিছু করতে না পারি, স্বপ্নটা তো দেখতে পারি। বেগম রোকেয়া তাই করেছে, স্বপ্ন দেখে গেছে। কিন্তু আমরা অনেক কাজ করতে গেছে। আজকে টেকনোলজির যুগে পারা যায় না এমন কোনো কাজ নেই। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।
ঊনবিংশ শতাব্দীর বাঙালির খ্যাতিমান সাহিত্যিক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুদিন উপলক্ষে রংপুরের নানা আয়োজন করেছে রোকেয়া স্মৃতিকেন্দ্র, বেগম রোকেয়া পাঠাগার স্মৃতি পরিষদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং জেলা প্রশাসন। 3 দিনব্যাপী মেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে আয়োজক কমিটি। রংপুর থেকে মাহমুদুল হাসানের রিপোর্ট। মুসলিম নারী জাগরণের উজ্জ্বল দৃষ্টান্ত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন অবহেলা, রক্ষণশীলতা আর সামাজিক বাধা অতিক্রম করে হয়ে উঠেছিলেন নারী শিক্ষার পথিকৃৎ। 1880 সালের 9 ডিসেম্বর রংপুরের মিঠাপুকুরের পায়রা বন্দে জন্ম নিয়েও জেগে উঠেছিলেন শিক্ষার আলোয়, ছড়িয়ে দিয়েছিলেন সেই আলো নারী সমাজে। রক্ষণশীল সমাজ ব্যবস্থার ভিত ভেঙে তিনি স্বপ্ন দেখেছিলেন মুক্ত, স্বশিক্ষিত ও কর্মক্ষম নারীর। তার কল্পনা আজ বাস্তব নারীর অগ্রযাত্রার প্রতিটি ধাপে রয়েছে বেগম রোকেয়ার রেখে যাওয়া পথ নির্দেশনা। নতুন প্রজন্মের কাছে এই মহিষী নারীর কর্মসাধনা সঠিকভাবে তুলে ধরতে স্মৃতিকেন্দ্রটি সংস্কারের প্রয়োজন বলে মনে করছেন দর্শনার্থী ও শিক্ষার্থীরা। জন্ম এবং মৃত্যুবার্ষিকীটা আসে, তখনই সেই সময়টাই তারা এই উদ্যোগ নেয়, একটু রংচং করে। তার কবরটি কলকাতা থেকে পায়রাবন্দে কিভাবে আনা যায়, সরকার সেটি চিন্তা করবেন। আমরা চাই এটাকে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হোক। তার সম্পদ মাত্র গুটি কয়েক মানুষ দখল করে রেখেছে, একটি রাষ্ট্র তাদের বিরুদ্ধে কিছু করতে পারছে না। সেই রাতেবেলা লুকায় লুকায় তার ভাইয়ের কাছ থেকে পড়াশোনা করতো, এসব নিয়ে জানতে পারি। ভবিষ্যৎ প্রজন্ম তো প্রায় ভুলে যাচ্ছে যে এইসব স্মৃতি। আকর্ষিত জিনিস রাখা হোক, যেন দূর দূরান্তের মানুষ যেন এসে দেখতে পারে। রোকেয়া দিবসটি ঘিরে নানা আক্ষেপের কথা তুলে ধরেন রোকেয়া স্মৃতিকেন্দ্রের সাধারণ সম্পাদক। জমিটা উদ্ধার করে রোকেয়া এস্টেট নাম দিয়ে জমিটা রাখা হোক, যাতে সরকারের যখন যেটা দরকার হবে সরকার এখানে তা স্থাপন করবে। বেগম রোকেয়ার কর্মজীবনী যাতে আগামীর প্রজন্ম গবেষণার কাজে লাগাতে পারে, সেজন্য কাজ করছে বাংলা একাডেমি। হতে পারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক চুক্তি সই। রোকেয়া সংক্রান্ত যত জেরক্স কপি আছে, যত ধরনের বই পাওয়া যায়, আর্টিকেল বা প্রবন্ধ বেরিয়েছে নানা সময়ে ওপার বাংলা কিংবা এপার বাংলায়, সেগুলো সব সংগ্রহ করা হবে। অলরেডি কিন্তু কাজ শুরু করেছি। দিবসটি ঘিরে নানা আয়োজনের কথা জানালেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের যে স্মৃতিকেন্দ্র, এটা আমরা উন্নতি করে এখানকার মানুষের চাহিদাকে পূরণ করার যতগুলো প্রয়াস, যতগুলো দাবি, আমরা সেটা করার জন্য প্রস্তুত আছি। অযত্ন, অবহেলায় এভাবেই পড়ে আছে মহিষী নারী বেগম রোকেয়া সাখাওয়াতের শেষ স্মৃতিটুকু। রোকেয়া স্মৃতিকেন্দ্র সংস্কার, সংরক্ষণ সহ তার রেখে যাওয়া 350 বিঘা লাকেরা সম্পত্তি উদ্ধার সহ কলকাতা থেকে রোকেয়া সাখাওয়াতের কবরটি তার জন্মভিটায় স্থানান্তরের দাবি স্থানীয়দের। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। অনলাইন রিটার্ন দাখিলের সময় সরাসরি ব্যাংকের সংযোগ স্থাপন করা হলে করদাতাদের সুবিধা হবে। এনবিআর কর্মকর্তা গ্রাহকের ব্যক্তিগত তথ্য দেখতে পারবেন না। আগামী 10 থেকে 31 ডিসেম্বর ভ্যাট দিবস ও সপ্তাহ উপলক্ষে নতুন 1 লাখ প্রতিষ্ঠানকে আনা হবে ভ্যাট নিবন্ধনের আওতায়। ভ্যাট দিবস উপলক্ষে আগারগাঁ রাজস্ব ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান এই কথা বলেন। তিনি বলেন, মূসকের একক হার করা গেলে অটোমেশন প্রক্রিয়া সহজ হবে, ফলে ভ্যাট থেকে রাজস্ব আদায় বাড়বে। তিনি বলেন, চলতি বছরে 40 লাখ মানুষ অনলাইনের মাধ্যমে ই রিটার্ন দাখিলের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এরই মধ্যে 22 লাখ করদাতা অনলাইনে ই রিটার্ন জমা দিয়েছেন। বৈষম্যহীন কর ব্যবস্থা কিভাবে তৈরি করা যায়, এইটা একটু চেষ্টা করতে হবে। এখন এই বৈষম্যহীন মানে কিন্তু সবাই সমান ট্যাক্স দিবে তা না। ট্যাক্সেশনের প্রিন্সিপাল হচ্ছে এটা ইকুইটেবল হতে হবে, ন্যায্য হতে হবে। তো ন্যায্যতা মানে হলো যিনি বেশি আর্ন করবেন, কর্পোরেট ইনকাম ট্যাক্স বা ইন্ডিভিজুয়াল ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে উনি বেশি ট্যাক্স দিবেন, যিনি কম করবেন তিনি কম দিবেন, কিন্তু যারা ট্যাক্সেবল ইনকাম যাদের আছে সবাই দিবেন। এটাই হলো বৈষম্যমুক্ততা। যাদের আয় নাই তারা কোনো ট্যাক্স দিবে না, বরং রাষ্ট্র তাদেরকে নানাভাবে সাপোর্ট দিবে। নগদে লেনদেন করে আইফোন 17 প্রো জিতে নিয়েছেন বরিশালের সানি ব্যাপারী। নগদে ফিরে আসা বা নতুন অ্যাকাউন্ট খোলার ক্যাম্পেইনে অংশ নিয়ে তিনি এই উপহার জিতেছেন।
তার হাতে উপহারটি তুলে দেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় নগদ। গত ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া নগদের এই ক্যাম্পেইনে নিয়মিত লেনদেন না করা গ্রাহক যদি নগদে ফিরে লেনদেন করেন এবং কেউ নতুন নগদ অ্যাকাউন্ট খুলে লেনদেন করেন তাদের জন্য থাকছে প্রতিদিন ক্যাশব্যাক সহ রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল ও আইফোন সহ হাজারো পুরস্কার জেতার সুযোগ। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সকাল ৬টা থেকে রাত ১০টা ৫৯ পর্যন্ত প্রতি মিনিটের প্রথম লেনদেনকারী গ্রাহককে ক্যাশব্যাক প্রদান করা হচ্ছে। এখন পর্যন্ত ১১,২০০ জনের বেশি গ্রাহক ৫০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়েছেন। পাশাপাশি সারপ্রাইজ রিচার্জ অফারে অংশ নিয়ে বোনাস রিচার্জ পেয়েছেন ১,০০০-এরও বেশি গ্রাহক। বিয়াল্লিশ বছরের সফল পথচলা উদযাপন করল দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড। এ উপলক্ষে ধানমন্ডির একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয় শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ SEL এর সততা, কাজের মান ও গ্রাহক সেবার প্রশংসা করেন এবং ভবিষ্যৎ পথচলা আরো সমৃদ্ধ হোক এই কামনা জানান। SEL এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আব্দুল আউয়াল জানান, প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ৩০০টিরও বেশি প্রকল্প এবং ৭,০০০টিরও বেশি ফ্ল্যাট সফলভাবে হস্তান্তর করেছে। তিনি গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী AHM জহিরুল হক, উপব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আব্দুল্লাহ, অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান শাফি এবং পরিচালক কারিগরি প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়া SEL এর পরিচালক বৃন্দ, কর্মকর্তা, ল্যান্ড ওনার, গ্রাহক ঠিকাদার, সরবরাহকারী, মিডিয়া কর্মী সহ অসংখ্য শুভানুধ্যায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বর্ষপূর্তি উপলক্ষে পুরো ডিসেম্বর মাস জুড়ে SEL তাদের রেডি ফ্ল্যাটে বিশেষ প্যাকেজ মূল্য এবং অন্যান্য ফ্ল্যাটে আকর্ষণীয় মূল্য ছাড় ঘোষণা করেছে। এবারে প্রবাসী সংবাদ। সৌদি আরব দাম্মাম প্রাদেশিক বিএনপির অন্তর্গত কাতিফ জেলা সিহাদ বিএনপির উদ্যোগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও কোরআন খতমের আয়োজন করা হয়েছে। দাম্মাম থেকে প্রতিনিধি রাহুল পারভেজ জানান, কাতিফ জেলা বিএনপি সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে ও আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাম্মাম প্রাদেশিক যুবদলের সভাপতি মাহবুব মোল্লা সোহাগ। প্রধান বক্তা ছিলেন আমিনুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন মাওলানা গোলাম সারোয়ার, ইকরামুল হক, রেজাউল করিম, রফিকুল ইসলাম, রবিউল ইসলাম ও দেলোয়ার হোসেন সহ আরো অনেকে। এর আগে বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়। পরে নৈশভোজের মাধ্যমে আনুষ্ঠানিক সমাপ্তি হয়। এই সময় কাতিফ জেলা বিএনপির নেতৃবৃন্দ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রবাসীরা উপস্থিত ছিলেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রফেসর AKM ওয়াহিদুজ্জামান অ্যাপোলোর মমতাময়ী মা মরহুমা আশরাফুন্নিসার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পিতা মরহুম AKM আব্দুর রহিম সহ তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করেছে ঢাকা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম মালয়েশিয়া। গতকাল বাদ মাগরিব কুয়ালালামপুরের হাংতুয়া মসজিদ আল বুখারীতে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত পরিচালনা করেন অত্র মসজিদের খতিব মোহাম্মদ রিফাত উদ্দিন। এই সময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সভাপতি শেখ মোহাম্মদ সেলিম, সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন পাঠান, মালয়েশিয়া যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ মন্ডল, সিনিয়র যুবনেতা ফারুক হোসেন, মহানগর যুবদলের মেহেদী হাসান, BM রাসেল রানা। এ সময় আরো উপস্থিত ছিলেন সোহাগ পাঠান, মোহাম্মদ জিয়ানি, মোহাম্মদ খোকন মিয়া, মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তি, মোহাম্মদ ইলিয়াস হোসেন, ইফতিহা ইমন বাপ্পি, ইমরান ফেন্ডি, মোহাম্মদ আয়ুব, মোহাম্মদ আশরাফুল চাকলাদার, মোহাম্মদ আয়ুব হোসেন, মোহাম্মদ মিল্টন, মোহাম্মদ আয়ুব সহ বিভিন্ন নেতাকর্মী ও মালয়েশিয়ার নাগরিকেরা সহ প্রবাসী বাংলাদেশিরা। সৌদি আরবের জেদ্দায় মুষলধারে বৃষ্টি হয়েছে। আজ সকাল থেকে জেদ্দা সহ আশপাশের এলাকা সহ উত্তর পূর্বাঞ্চলীয় তাবুক প্রদেশেও টানা ভারী বর্ষণ এবং সড়কে ভূমিধসের ঘটনা ঘটেছে। প্রতিনিধি M সাইফুল ইসলাম জানান, সৌদি আরবের জেদ্দা সহ অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের ফলে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে জলাবদ্ধতা, ভূমিধসে সড়কের বড় ধরনের ক্ষতি হওয়ায় স্থানীয় জরুরি সেবাদানকারী সংস্থা সংশ্লিষ্ট রাস্তা দিয়ে সব ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। যানবাহন চলাচলের সমস্যার সৃষ্টি হলেও বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা অতিবৃষ্টির কারণে মাটি দুর্বল হয়ে পড়ায় এই ভূমিধস সৃষ্টি হয়।
সৌদি জিওলজিক্যাল সার্ভের পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল এবং নতুন করে ভূমিধসের আশঙ্কা নেই। ঘটনাস্থলে বিশেষায়িত উদ্ধারকারী দল পরিদর্শন করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। কর্তৃপক্ষ দুর্ঘটনা প্রবণ এলাকাগুলো এড়িয়ে চলতে স্থানীয় অধিবাসীদের প্রতি সতর্ক বার্তা জারি করেছে। এদিকে ন্যাশনাল সেন্টার ফর মেটিরিওলজি NCM মক্কা অঞ্চলের জেদ্দা, আল কামিল, আদহাম, রাবিগ, খুলাইস ও বাহরাস সহ বেশ কয়েকটি গভর্নরেটে সোমবার থেকে বুধবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। সংস্থাটি জানিয়েছে প্রবল বর্ষণে আকস্মিক বন্যা শিলাবৃষ্টির ঝুঁকি রয়েছে। ধূলি ঝড়ও দেখা দিতে পারে, যা সাধারণ জনজীবনে বিঘ্ন সৃষ্টি করতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন বৈরী আবহাওয়ার প্রভাবে মক্কা অঞ্চলই সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। বেসামরিক প্রতিরক্ষা দপ্তর নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা এবং সরকারি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে।